বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টির সাথে বিশ্বের রাজনীতি, বিশ্বের অগ্রগতি, বিশ্বের সুখ সমৃদ্ধি এবং শান্তি জড়িত, এবং বিশ্ব থেকে যুদ্ধ বিগ্রহ অবস্থা দূরীভূত করার সাথে জড়িত। সে বিষয়টি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার 28শে ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওভাল অফিসে, প্রেসিডেন্টের অফিসে, একটি শান্তি আলোচনায় অংশগ্রহণের জন্য এবং শান্তি আলোচনায় স্বাক্ষর করে বিশ্বকে যুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় আমেরিকা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শান্তির লক্ষ্যে কাজ করবেন, বিশ্বে যুদ্ধবিগ্রহ পরিস্থিতি বিদূরিত করবেন এবং শান্তি প্রতিষ্ঠা তার রাজনীতির একটি অন্যতম কাজ হিসাবে বিবেচিত হবে বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এবং সেই প্রতিশ্রুতি পালনের জন্য ক্ষমতায় আসার পরপরই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে, এবং জেলেনস্কির সাথেও কথা বলেছেন এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা এবং বন্ধ করার জন্য। জেলেনস্কি তার সাথে আলোচনায় সহযোগিতা করেছেন এবং সেই আলোচনার ধারাবাহিকতায় তিনি গত শুক্রবার 28শে ফেব্রুয়ারি এসেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিসে, ওভাল অফিসে সেই মিটিং আয়োজন করা হয়েছিল। কিন্তু বিষয়টি একটু বলে রাখা প্রয়োজন, এই বিষয়টি এই দুই নেতার মধ্যে যে সভা হয়েছে, মিটিং হয়েছে, সেই মিটিংয়ের বিষয়বস্তু এবং মিটিংয়ের যে পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব আজ তোলপাড়, গোটা বিশ্বের বিশেষজ্ঞ মহলে এই বিষয় নিয়ে খুবই চিন্তাভাবনা হচ্ছে, কেন এই মিটিংটি এ ধরনের অবস্থার মধ্যে পর্যবসিত হলো। জেলেনস্কি যখন ওভাল অফিসের ফ্লোরে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হয়, তিনি একটি ফুল স্লিভ একটি গেঞ্জি পরে চলে এসেছেন এবং তাকে দেখেই ডোনাল্ড ট্রাম্প বললেন যে তুমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসেছো, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে মিটিংয়ে এসেছো, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি তোমার সম্মান ভালোবাসা থাকা দরকার, প্রেসিডেন্টের প্রতি এবং তার অফিসের প্রতি, এই সবার প্রতি, মিটিংয়ের প্রতি সম্মান থাকা দরকার, তাহলে তুমি একটি অফিসিয়াল ড্রেস পরে আসনি কেন? এবং তিনি সে কথার কোনো সদুত্তর দিতে পারেননি, উত্তরও দেন নাই। তারপরে তিনি যখন আলোচনায় এসেছেন, আলোচনার টেবিলে বসে তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে তিনি পুরো মাত্রায় অপ্রস্তুত ছিলেন। আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন আসীন হন, তখন তাকে এই বিষয়ে তাকে অনেক প্রি ওয়ার্ক বা হোমওয়ার্ক করে আসতে হয়। কিন্তু জেলেনস্কিকে বোঝা গেছে তিনি এ ধরনের কোনো হোমওয়ার্ক করে আসেননি, তিনি পুরো মাত্রায় অপ্রস্তুত ছিলেন এবং তিনি কখন কি বলবেন সে বিষয়ে তার সুস্পষ্ট কোনো ধারণাই ছিল না। তিনি একজন অভিনেতা আমরা জানি, কিন্তু নাট্যমঞ্চের অভিনয় শিল্প দিয়ে তো আর রাজনীতি এবং রাজপ্রশাসন চলে না। রাজনীতি এবং রাজপ্রশাসনে আসলে রাজনীতি এবং রাজপ্রশাসনের ভাষাকে রপ্ত করতে হয় এবং রাজপ্রশাসনের সংস্কৃতিকে মনে ধারণ করতে হয়। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সাথে, তাও যদি হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর একটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যখন সভায় বা মিটিংয়ে বসবেন, তখন সেখানে সেই দেশের রীতি অনুযায়ী এবং সেই পুরো সংস্কারকে মেনে সুন্দরভাবে মিটিংয়ে আসা উচিত, যাতে করে সবাই প্রশংসা করে, এবং এই প্রশংসা শুধু তার জন্য নয়, তার দেশের জনগণের প্রতি এই প্রশংসা, এবং আমেরিকার জনগণ তাহলে তার দেশের জনগণকেও ভালোবাসায় আপ্লুত করত তিনি যদি সঠিকভাবে এই মিটিংয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারতেন। প্রিয় বন্ধুগণ, তাকে পুরো এই মিটিংয়ে মনে হয়েছে তিনি অপ্রস্তুত এবং কথাবার্তা যা বলেছেন সেটি আসলে কোনো বুদ্ধিদীপ্ত কথাবার্তা নয়। একজন প্রেসিডেন্ট এ ধরনের কথাবার্তা বলতে পারেন আমার ধারণা ছিল না। মনে হচ্ছে পুরো মাত্রায় তিনি অপ্রস্তুত। এবং বারবার কিন্তু আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট তাকে সহযোগিতা করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন আমি শান্তির লক্ষ্যে কাজ করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং বিশ্বব্যাপী মানুষকে এই যুদ্ধ থেকে মুক্তি দিতে চাই এবং তোমাকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু সহযোগিতা গ্রহণ করার যে ভাষা,
সহযোগিতা গ্রহণ করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তার মধ্যে, সেই ভাষাই মনে হচ্ছে যে তার জানা ছিল না। তিনি এই পথেই অগ্রসর হন নাই। আমি খুব আশ্চর্য হয়েছি যে এইরকম একজন নেতা যদি হয় ইউক্রেনের প্রেসিডেন্ট, তাহলে এই দেশের জনগণের দুঃখ ছাড়া তো কিছুই নেই। তিনি কি আসলে এই ধরনের নেতা? না, তিনি আসলে খুব টায়ার্ড ছিলেন, তিনি আসলে অপ্রস্তুত ছিলেন, তিনি আসলে বুঝতে পারেন নাই বিষয়টি। সে যাই হোক, প্রিয় বন্ধুগণ, আমরা এখন একটি ভিডিও দেখে আসি, তারপরে আলোচনায় অংশগ্রহণ করি। ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আমরা আলোচনা করব আবার। I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yes, but if you're Mr. President, with respect, I think it's disrespectful for you to come to the Oval Office and try to litigate this in front of the American media. Right now, you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the president for trying to bring it into this conflict. Have you ever been to Ukraine? Did you see what problems they have? I have been to. I've actually watched and seen the stories, and I know what happens is you bring them on a propaganda tour, Mr. President. Do you disagree that you've had problems bringing people in your military? And do you think that it's respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to prevent the destruction of your country? A lot of questions. Let's start from the beginning. Sure. First of all, during the war, everybody has problems. Even you, but you have nice ocean and you don't feel now, but you will feel it in the future. God bless. You don't know that. God bless. God bless. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because you're in no position to dictate that. That's exactly what you're doing. You're in no position to dictate what we're going to feel. We're going to feel very good. We're going to feel very good and very strong. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the very beginning of the war. You're not in a good position. You don't have the cards right now. With us, you start having cards. But right now, you don't have. You're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. That's back to you. Far more than a lot of people said they should have. Have you said thank you once? This entire meeting? No, this entire meeting you said thank you. You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of America and the president who's trying to save your country. Please, you think that if you will speak very loudly about the war, He's not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Wait a minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning this. You have a damn good chance of coming out okay because of us. We are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks. You haven't been alone. You haven't been alone. We gave you, through this stupid president, $350 billion. We gave you military equipment, and you better brave, but they had to use our military. If you didn't have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days. This is something. Maybe less. In 2 weeks, of course, yes. It's going to be a very hard thing to do business like this. Just say thank you. I said a lot of times Accept that there are disagreements, and let's go litigate those disagreements rather than trying to fight it out in the American media when you're wrong. We know that you're wrong. But you see, I think it's good for the American people to see what's going on. I think it's very important. That's why I kept this going so long. You have to be thankful. You don't have the cards. You're buried there. Your people are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go, and I want this. Look, if you
You could get a ceasefire right now. I tell you, you take it so the bullets stop flying and your men stop getting killed. Of course, we want to stop the war. But you're saying you don't want a ceasefire? I want a ceasefire guarantees? because you get a ceasefire faster than an agreement. Ask our people about ceasefire, what they think. That wasn't Doesn't with matter me. for you what- That wasn't with me. That was with a guy named Biden who was not a smart person. That was with Obama. It was your president. Excuse me. That was with Obama who gave you sheets and I gave you javelins. Yes. I gave you the javelins to take out all those tanks. Obama gave you sheets. In fact, the statement is Obama gave sheets and Trump gave javelins. You got to be more thankful because let me tell you, you don't have the cards. With us, you have the cards. But without us, you don't have any cards. One more question to Mr. Vice President. প্রিয় বন্ধুগণ, আপনারা এই আলোচনা দেখলেন। দুই দেশের প্রেসিডেন্ট, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তাকে জেলেনস্কিকে বোঝানোর চেষ্টা করছেন। ভাইস প্রেসিডেন্ট বলছেন যে এবং তাকে বস বলে সম্বোধন করছেন এবং তাকে বলছেন যে তোমার দেশে অনেক সমস্যা এবং বর্তমানে তোমার যুদ্ধ পরিচালনা করার জন্য ম্যান পাওয়ারের সমস্যা, অর্থাৎ সৈন্যের সমস্যা রয়েছে এবং তিনি সেই দিকে না গিয়ে সেই কথা স্বীকার না করে তিনি আবার উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে, যে তুমি কি আমার দেশে গিয়েছো, তুমি কি আমার দেশে গিয়ে নিজে দেখেছো? তিনি বলছেন যে না, আমি যতটুকু পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জেনেছি এবং এটি সত্য যে তোমার দেশে এখন যুদ্ধ পরিচালনা করার মতো ম্যান পাওয়ারের যথেষ্ট সমস্যা রয়েছে এবং তুমি নির্ভরশীল হয়ে পড়ছো। এবং সে কথার উত্তর সঠিকভাবে না দিয়ে সে আবার মানে আক্করি করতে অনেকেই বলছেন যে জিহ্বা নাড়া সে শুরু করে দিয়েছে, একটা লিপ সার্ভিস। অর্থাৎ মানুষ যখন বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলে তখন তার ব্রেন দিয়ে কথা বলে, আর মানুষ যখন আসলে বুদ্ধিমত্তার সাথে কথা বলে না তখন সে জিহ্বা দিয়ে কথা বলে। প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই জিহ্বা দিয়ে কথা বলার মতো মনে হয়েছে, তিনি আসলে মাথা থেকে কথা বলেন নাই। এবং তিনি এক পর্যায়ে বলা শুরু করলেন নিজের সমস্যা সমাধান করতে এসেছেন, তিনি কোথায় ফোকাস দিবেন নিজের সমস্যা সমাধানের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং মিডিয়ার লোকজনের সামনে তিনি আমেরিকাকে ধন্যবাদ জানাবেন, আমেরিকার জনগণকে ধন্যবাদ জানাবেন, সেটি তিনি করেননি। এই ধরনের শিষ্টাচার তার মধ্যে নেই বা এগুলা তিনি শিখেননি। আসলে থ্যাংক ইউ কখন দিতে হয়, কিভাবে থ্যাঙ্কফুল হতে হয় সেটি তার মধ্যে নেই, সেই বিনম্রতা তার মধ্যে প্রকাশ পায়নি। আমি জানি না কেন সেটি হয়নি, কারণ একজন প্রেসিডেন্ট যখন এই প্রেসিডেন্টের ক্ষমতায় আসীন হন তাকে তো এগুলো শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয় এবং কোথায় সেটি প্রয়োগ করতে হয় সেটিও জানতে হয়। কিন্তু সেটি তিনি করেননি, বরঞ্চ তিনি করেছেন কি, তিনি বলেছেন যে আমরা যুদ্ধের প্রথম পর্যায়ে আমরা এলোন ছিলাম, আমাদেরকে কেউ সহযোগিতা করেনি। সাথে সাথে অত্যন্ত ব্যক্তিত্বের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে স্টপ, তুমি এই আলোচনা বন্ধ করো, কারণ তুমি একা ছিলে না, আমরা তোমাকে $350 বিলিয়ন দিয়ে সহযোগিতা করেছি। আমরা যদি এই আর্থিক সাহায্য প্রদান না করতাম তাহলে তোমার পক্ষে এই যুদ্ধ পরিচালনা করা কি আদৌ সম্ভব হতো? তাহলে তুমি কি করে বলো তোমার সাথে কেউ ছিল না? আমরা তোমার সাথে ছিলাম, কিন্তু তুমি আসলে যুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে পারো নাই। এই যুদ্ধ 3 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত যদি সঠিকভাবে আমাদের কথা শুনতে। তুমি সেটি করো নাই এবং তুমি যুদ্ধকে প্রলম্বিত করেছো এবং যুদ্ধকে এখন একটি ব্যবসা হিসাবে অনেকেই বলছেন। তাহলে জেলেনস্কি কি এই যুদ্ধকে একটি অর্থ উপার্জনের ব্যবসা হিসাবে বিবেচনা করছেন? কারণ তিনি শান্তির পথ ধরে অগ্রসর হচ্ছেন না, কথা বলছেন না, কথা শুনছেন না। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যেভাবে কথা বলছেন এবং ডোনাল্ড ট্রাম্প 40 মিনিট ব্যাপী তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো প্রচুর মানুষ মারা যাচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, জীবন ধ্বংস হচ্ছে, মিলিয়নস অফ লাইভস ডেস্ট্রয়েটেড, এবং সেই সাথে হচ্ছে অর্থের অপচয় হচ্ছে, যে অর্থের অপচয় গোটা বিশ্ববাসীর অর্থের অপচয় এবং বিশ্বের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। সুতরাং এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় তোমাকে আসা উচিত। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি এই কথাই যেন তিনি কর্ণপাত করছেন না এবং তিনি কথার উপরে, এবং এই ভদ্রলোক আমি বুঝতে পারি নাই যে কথা শুনে গভীর মনোযোগের সাথে কথা শুনে কথার উত্তর দিতে হয়, বলতে হয়। তিনি কথা না শুনেই কথার উপরে কথা বলা শুরু করেন, কথার উপরে কথা বলা
শুরু করেন, যেটি বাচাল মানুষের বৈশিষ্ট্য, এবং এটি আসলে কোনো সুস্থ সুন্দর সঠিক নেতার বৈশিষ্ট্য হতে পারে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওভাল অফিসে বসে এবং বিশ্বের বড় বড় মিডিয়ার সামনে বসে কথা বলছেন, এবং কথাগুলো তো ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া উচিত, সুন্দরভাবে উপস্থাপন করা উচিত, এবং যে আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন, গোটা বিশ্বের এই যুদ্ধ বাস্তবতায়, যুদ্ধ পরিস্থিতিতে গোটা বিশ্বের মানুষের সহানুভূতি আপনার পক্ষে যাওয়ার কথা, এবং সেটি যদি নিতে হয় তাহলে আপনি সুন্দর বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সেই অনুরাগ অনুভূতি আপনার পক্ষে নিতে হবে, মানুষের অনুভূতি আপনার পক্ষে নিতে হবে, আপনার সহানুভূতি এবং সহমর্মিতা আপনার পক্ষে নিতে হবে। কিন্তু আপনি যদি কথা বলার যদি ভাষাই না জানেন, তাহলে আপনি কি করে একটি দেশে নেতৃত্ব দিবেন? এবং আপনি প্রেসিডেন্টের চেয়ার অলঙ্কৃত করে বসে আছেন। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত এবং মানে কথা বলতে না জানা, কোথায় কোন কথা বলতে হবে, কার সহযোগিতা কিভাবে আদায় করতে হবে, সেটি যদি না জানেন, তাহলে ওই দেশের মানুষের আপনার নেতৃত্বে মানে অবর্ণনীয় কষ্টের কোনো সীমা পরিসীমা থাকবে না, যা এই ইউক্রেনের মানুষের জীবনে ঘটছে। গোটা পৃথিবীতে তারা পালিয়ে আসতেছে, কানাডায় আসছে, বিভিন্ন দেশে যাচ্ছে, সবাই বলছে খুবই পরিস্থিতি খারাপ আমরা যখন কথা বলি ইউক্রেনের জনসাধারণের সাথে। এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মানে তার চেহারার মধ্যে সে ধরনের কোনো অভিব্যক্তি প্রকাশ পায়নি। তিনি যে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থার মধ্যে রয়েছেন, তার দেশের জনগণ সমস্যার মধ্যে রয়েছে, তিনি তাদেরকে সুরক্ষা করার জন্য তিনি চিন্তাগ্রস্ত, এটি তার মধ্যে দেখা যায়নি। এবং তিনি বিনম্রভাবে আমেরিকাকে প্রশংসা করেন নাই। আমেরিকার জনগণ যে $350 মিলিয়ন দিয়ে, এটি তো জনগণের টাকা। প্রথমেই তার উচিত ছিল আমেরিকার জনগণকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্টকে সম্মান জানানো যে আপনারা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন, আপনাদের আর্থিক সহযোগিতা না পেলে আমরা এই যুদ্ধে অগ্রসর হতে পারতাম না। কিন্তু তিনি বললেন কি, আমাদের সাথে কেউ ছিল না, যেটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ব্যক্তিত্বের সাথে উনি বলেছেন। এবং এক পর্যায়ে তিনি এটি বলতে বাধ্য হয়েছেন যে স্টুপিড প্রেসিডেন্ট, তুমি কি বলছো এটি। এবং এটা বলতে তাকে বাধ্য করা হয়েছে যে সে যেভাবে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, জিহ্বা দিয়ে কথা বলছে, এটি আসলে কথার কোনো পর্যায়েই পড়ে না। এবং তিনি তার নিজের সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ না করে তিনি আমেরিকার সমস্যা নিয়ে কথা বলতে গেছেন। তিনি বলছেন যে আপনাদের ওশেন আছে, আজকে সমস্যা দেখেন নাই, সুন্দর ওশেন আছে, আগামীতে সমস্যা হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে বলছেন এটি আমাদের সমস্যা, আমরা সমাধান করার জন্য যথেষ্ট শক্তি সামর্থ্য রাখি। সত্যি তো তাই। তাহলে তুমি আমাদেরকে এই ধরনের কথা বলার কে? তুমি এসেছো তোমার সমস্যা সমাধান করতে, সেটির প্রতি গুরুত্ব দাও। তুমি আমাদেরকে ডিকটেট করার মতো পজিশনে তুমি নেই। আসলেই তো তুমি ভিখারি। তুমি বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুমি ভিক্ষা চাইতেছো যুদ্ধ পরিচালনা করার জন্য। নেটো তোমার পিছনে দাঁড়িয়েছে, ইউরোপিয়ান অ্যালায়েন্স তোমার পিছনে দাঁড়িয়েছে, যুদ্ধাস্ত্র দিচ্ছে, বিমান দিচ্ছে, আমেরিকা $350 মিলিয়ন দিয়েছে, কানাডা দিচ্ছে। সবার কাছ থেকে তুমি ভিক্ষা প্রার্থনা করছো যুদ্ধ পরিচালনা করার জন্য, আর সেই মিটিংয়ে বসে তুমি আমেরিকার সমস্যা নিয়ে কথা বলছো। তাহলে তো এই ব্যক্তিটি কোথায় কি বলতে হবে সেটি তো সে জানে না। গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ জায়গায় বসে ইম্পর্টেন্ট কথাগুলো বলতে না পারে, এবং তার পক্ষে যদি এই সভাকে এবং এই সভায় যারা অংশগ্রহণ করেছেন তাদের অনুভূতিকে তার দেশের জনগণের পক্ষে কাজে লাগাতে না পারে, তার পক্ষে তো দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এটি কি করে সম্ভব? এই প্রেসিডেন্টের পক্ষে কি করে এই দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব? আমার বোধগম্য নয়। এবং তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খুবই ভদ্রলোক মানুষ এবং সুন্দর কথা বলেন। তিনি যখন বলছেন তোমার দেশে তো এখন হচ্ছে ম্যান পাওয়ারের প্রবলেম, তিনি সেই কথায় তাকে বলবেন, অনুরোধ করবেন আমরা
আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই যুদ্ধ পরিস্থিতি উত্তরণের পথে কিভাবে আসতে পারি, আমাদের জনগণকে কিভাবে সুরক্ষা করতে পারি, সেই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করেন এবং সহযোগিতা তার চাওয়া উচিত। কিন্তু সেই কথাগুলো না বলে সে শুধু একটার পর একটা যে কথাবার্তা বলে গেছে, এগুলো আসলে কি জিহ্বা নাড়া ছাড়া আর কিছুই নয়। এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন, একজন নেতাকে তার মন থেকে প্রস্তুত হতে হয় শান্তি তিনি চান কিনা। আমার মনে হয়েছে এই আলোচনায় মনে হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তি নামক জিনিসটাই তিনি বুঝেন না, এবং শান্তি যে তার দেশের জনগণকে সুরক্ষার জন্য প্রয়োজন সেটিও তিনি বুঝতে পারেন না, এবং তিনি শান্তি চান না। যুদ্ধকে তিনি অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসাবে বিবেচনা করছেন। বিভিন্ন দেশ তাকে অস্ত্র দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, অর্থ দিচ্ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু তার দেশের জনগণ যে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ থেকে বেরিয়ে গোটা পৃথিবীতে যে চলে আসছে এবং তারা যে অশান্তির মধ্যে রয়েছে, তাদেরকে সেই বিষয়টি বোঝার দক্ষতা এবং যোগ্যতা কতটুকু তার মধ্যে আছে সেটা বিচার্য বিষয়, কারণ তার কথাবার্তায় এই ধরনের সিরিয়াসনেস বোঝা যায়নি। এবং তিনি যেটা তার আলোচনায় মনে হয়েছে, তার মাথার মধ্যে কেউ হয়তো ঢুকিয়ে দিয়েছে, আমেরিকা যদি সহযোগিতা করে তাহলে বিনিময়ে আমেরিকা তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে যাবে। কিন্তু আমেরিকার এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে বাহির ভিতরে বোঝা যায়, এই মানুষটাকে সামনে বসলে বোঝা যায় উনি কোন ধরনের মানুষ, এবং উনি যা বলেন তা করার চেষ্টা করেন, তাই অন্তত পক্ষে মনে হয়েছে। এবং তিনি বলছেন, আমি শান্তির পক্ষে কাজ করতে চাই, শান্তির লক্ষ্যে কাজ করতে চাই, পৃথিবী থেকে যুদ্ধ বিগ্রহ দূরীভূত করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমি পিস মেকার হতে চাই। আই ওয়ান্ট টু সেভ লাইফস, নট মোর দেন এনিথিং। আমি এর চেয়ে আর বেশি কিছু চাই না। আমি এই মানুষের জীবন ধ্বংস হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে এই যুদ্ধের কারণে, এই যুদ্ধ থেকে মানুষকে রক্ষা করতে চাই এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। এবং আমি আমার নির্বাচনে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি শান্তির পক্ষে কাজ করব। এবং সেই জন্যই তিনি এত সুন্দরভাবে আদর আপ্যায়ন করে জেলেনস্কিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনে এবং অফিসে এনেছেন এবং তার সাথে সবার আয়োজন করেছেন। বিশ্বের বাগা বাগা মিডিয়াগুলোকে এনেছেন তার বক্তব্য ব্রডকাস্ট করার জন্য। কিন্তু এই ভদ্রলোক আসলে বিষয়টাকে সিরিয়াসভাবে নেননি। একটি গেঞ্জি পরে চলে আসছেন, যেখানে তার কাউন্টার পার্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ, তারা স্যুট পরে সুন্দর অফিসিয়াল পোশাকে সুসজ্জিত হয়ে একটি গুরুত্বপূর্ণ কাজকে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে প্রকৃত আপনার সহযোগিতা করে না এবং এই বিষয়গুলো আসলে গুরুত্বের পর্যায়ে পড়ে না এবং গুরুত্ব হারিয়ে যায়। এবং যেটি হয়েছে এই যে তিনি যদি শুরু থেকে গুরুত্ব দিতেন এবং তিনি যদি আসলে অফিসিয়াল ড্রেস পরে অত্যন্ত মনোযোগের সাথে কথা বলতেন, কথা শুনে কথা বলতে হয়, আগেই শুধু কথার উপরে কথা বলা, এটা এক ধরনের, এটা তো মানে যারা জানে না, শুনে না, বুঝে না, তারা এইগুলো বলে। তিনি তো একজন প্রেসিডেন্ট, অভিনেতা হয়ে নাট্যমঞ্চে অভিনয় করেছেন, কিন্তু রাজনীতিতে এসে তো তার এগুলো শেখা উচিত ছিল। তিনি ভ্যালু আরোপ করে কথা বলেছেন। ভ্যালু আরোপ করা একটি অপরাধ এবং এটা অপসংস্কৃতি, অর্থাৎ আপনার নিজের মূল্যবোধ এবং বিশ্বাস আপনি নিজে যে চিন্তা করেন তা অন্য মানুষের উপর চাপিয়ে দেওয়া। তিনি তো আক্ষরিক করতে তোমাদের আগামীতে এই প্রবলেম হবে, ওই প্রবলেম হবে বলা শুরু করেছেন। আরে বাবা, তোমার দেশের জনগণ যুদ্ধ বিগ্রহ অবস্থার মধ্যে নিপতিত, জীবন মাল অনিশ্চয়তার মধ্যে নিপতিত। কোথায় তুমি তাদের সহযোগিতা প্রার্থনা করবে তোমার দেশের মানুষকে রক্ষা করার জন্য, সেটি না বলে তুমি আমেরিকার সমস্যা নিয়ে কথা বলতেছ। তাহলে কি পরিমাণ মানে আমি শব্দ প্রয়োগ করতে পারছি না, কি পরিমাণ অপরিণামদর্শী একজন মানুষ হলে এ ধরনের কথা বলতে পারেন। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে শান্তির জন্য নিজেকে আগে তৈরি করতে হয়, এবং প্রেসিডেন্ট জেলেনস্কি সে নিজে আসলে মন থেকে শান্তির জন্য তৈরি নয়। সুতরাং সে যদি কোনোদিন আবার শান্তির জন্য নিজেকে তৈরি করতে পারে, সে আবার আলোচনায় বসতে পারে। কিন্তু তারপরেও তিনি বারবার বলছেন যে দেখো, তুমি হচ্ছ সেই মানুষ যে মানুষটি অগণিত মানুষের জীবনকে তুমি বিপদের মধ্যে ফেলে দিয়েছ।
তুমি মানুষের জীবন নিয়ে জুয়া খেলছো। তোমার ভূমিকায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৃতীয় বিশ্বের দিকে ধাবিত হচ্ছে, এবং যদি তুমি এই ধরনের কাজ করো, সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে। এবং আমি যুদ্ধ বন্ধের জন্য কাজ করতে চাই, শান্তির জন্য কাজ করতে চাই, এটাই হচ্ছে আমার অভিপ্রায়। আমার আর কোনো অভিপ্রায় নেই, আমি অন্য কিছু চাই না। এবং সেই কথাগুলো আসলে তিনি বোঝার চেষ্টা করেন নাই। তিনি বারবার শুধু মানে কেন যেন তাকে মনে হয়েছে তিনি কনফিউজড, এবং তিনি রেডি ছিলেন না। উইদাউট প্রিপারেশন যেন তিনি এই মিটিংয়ে এসেছেন, এবং সব ক্ষেত্রে তিনি যে কনফিউজ তা প্রমাণিত হয়েছে তার আলোচনায়। তো এখন বিষয়টি হচ্ছে যে, প্রিয় বন্ধুগণ, আপনারা যা দেখলেন এবং শুনলেন আমার আলোচনা থেকে, এবং যে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন জেলেনস্কির সাথে কথা বলেছেন, সেই ভিডিওটা দেখেছেন। সেই ভিডিওতে প্রতিটা মুহূর্তের তারা কিন্তু সহযোগিতা করার চেষ্টা করেছেন, কিন্তু জেলেনস্কি আসলে তাদের কথা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেন নাই। কথার উপরেই তিনি কথা বলেছেন, এবং তাদের কাছে সহযোগিতা প্রার্থনা করেন নাই। তাদেরকে এবং আমেরিকার জনগণকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন নাই। এত $350 বিলিয়ন দিয়ে সহযোগিতা করার জন্য আমেরিকার প্রেসিডেন্টকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন নাই, ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন নাই। তিনি ভ্যালু আরোপ করে কথা বলেছেন। ভাইস প্রেসিডেন্ট যখন আলোচনায় তাকে সহযোগিতা করতে গেছেন, তার উপরে তিনি আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যেটি আসলে ভব্যতা বহির্ভূত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এটি হওয়া উচিত নয়। ইভেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তুমি গত অক্টোবরে পেনসিলভেনিয়াতে তুমি এসেছিলে অপোজিশন পার্টির নির্বাচনে সহযোগিতা করার জন্য। আমরা সেই কথাও আমরা কোনো বিবেচনায় নাই আনিনি, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোমাকে সহযোগিতা করতে চাচ্ছেন এই সমস্ত সব কিছু বলে, কিন্তু তুমি এই সহযোগিতা গ্রহণ করার চেয়ে সহযোগিতাকে নষ্ট করার প্রচেষ্টায় তুমি লিপ্ত, তোমার আলাপ আলোচনায় তাই বোঝা যাচ্ছে এবং প্রমাণিত হচ্ছে। তো নিজের সমস্যা আসলে সমাধানের জন্য মানে সহযোগিতা চাওয়ার যে ভাষা, সেটি আসলে এই ভদ্রলোক জানেন না এবং জানতে চেষ্টাও করেন নাই। তো যেটি হচ্ছে যে, আজকের যে এই বিশ্বব্যাপী মানুষকে, গোটা বিশ্ব যারা শান্তি প্রত্যাশা করে, তাদেরকে একটি অনিশ্চিত চিন্তার মধ্যে, অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। যার মূল ভূমিকা পালন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এবং এই যে বিশ্ব আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে কিনা, তা মানে আলাপ আলোচনায়, এবং তিনি যেভাবে আলোচনাকে অগ্রসর করেছেন, তাতে আমেরিকাকে তিনি বাধ্য করেছেন আকরি করতে রাশিয়ার পক্ষে যাওয়ার জন্য। কিন্তু আমেরিকা তো তাকে সহযোগিতা করেছিল, $350 বিলিয়ন তারা দিয়েছে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন, একজন অপরিণামদর্শী নেতা হলে যা হয় সেটি হচ্ছে ইউক্রেনের মানুষের মানে ভাগ্যে। এবং ইউক্রেনের এই যে নেতা, আমার মনে হয় না উনি ইউক্রেনবাসীকে স্বপ্ন দেখাতে পারবেন, সুন্দর অবস্থা তৈরি করতে পারবেন। তবুও মানুষের জীবনের সুরক্ষা হোক, সুন্দর অবস্থা তৈরি হোক, এই প্রত্যাশা। আর পরিশেষে আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট, খুব সজ্জন সুহৃদ মানুষ জেডি ভ্যান্স, তাকে অনুরোধ করব, আপনারা আবারও, যে বড় হয় তাকে বড় দায়িত্ব পালন করতে হয়। যে মর্যাদার আসনে থাকে সে তাকে মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হয়। যে বুঝে না, জানে না, শুনে না, তাকে বোঝাতে হয়। এবং অপরিপক্ক নেতাকে পরিপক্ক সংস্কৃতির আওতায় এনে তাকে নতুন সামাজিকায়নে উদ্বুদ্ধ করতে হয়। আপনারা সেটা করবেন, এবং ইউক্রেনের মানুষের জীবনের কথা বিবেচনা করে এই অপরিণামদর্শী এই নেতা প্রেসিডেন্ট জেলেনস্কিকে আবারও আলোচনার টেবিলে নিয়ে এসে শান্তি প্রস্তাব বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবেন, এবং বিশ্ব থেকে এই যুদ্ধবিগ্রহ অবস্থা দূরীভূত হোক,
শান্তিতে মানুষ বসবাস করুক, মানুষের জীবনের সুরক্ষা প্রতিষ্ঠিত হোক, এই হচ্ছে প্রত্যাশা। আপনারা সেটা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এই সুন্দর কর্মসূচি গ্রহণের জন্য। একবার ব্যর্থ হয়েছে, অসুবিধা নেই, আবারও তাকে ডেকে আনবেন এবং সে ইতিমধ্যে সে উপলব্ধি করা শুরু করেছে। কারণ তাকে আবার বিভিন্ন ধরনের লোক, তার ইউরোপিয়ান অ্যালায়েন্সরা, মিত্ররা মানে তাকে অনুপ্রাণিত করছে, নেটোরা অনুপ্রাণিত করবে, অন্যান্য দেশের লোকেরা অনুপ্রাণিত করবে। কিন্তু যারা যুদ্ধবাদ, যুদ্ধ নিয়ে যারা রাজনীতি করতে চায় তারা করবে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকে পছন্দ করেন না, যুদ্ধ নিয়ে তিনি রাজনীতি করতে চান না এবং গোটা বিশ্ব থেকে তিনি যুদ্ধ বিদ্রোহিত করতে চান এবং সেই সংস্কারে, সেই পূর্ণ ভাবনায়, ভালোবাসায়, সম্প্রীতিতে, সমৃদ্ধিতে সেজে উঠবে আগামী বিশ্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আবারও বিশ্বে শান্তির সুবাতাস বইবে। সেই সাথে তাকে সহযোগিতা করছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং এবং চায়নাও তার সহায়তায় রয়েছে। এবং এই তিনটি দেশই আসলে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য আগ্রহী এবং সেই যুদ্ধ বন্ধের সেই সংস্কৃতি সবার মনে আবারও স্থাপিত হোক এবং প্রেসিডেন্ট জেলেনস্কি এই শান্তি প্রস্তাব বাস্তবায়নের জন্য আবারও এগিয়ে আসবেন, এই হচ্ছে প্রত্যাশা। এবং তিনি তার দেশের সুরক্ষা, দেশের মানুষের জীবনের সুরক্ষা দিবেন। ধন্যবাদ সবাইকে।